90 দিনের মধ্যে ভাঙতে হবে রাজধানীর বিজিএমই হাতিরঝিলে বিজিএমইএ ভবন। আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজ। যে রায় দিয়েছিল আদালত, সে রায়টি পুনর্বিবেচনা করার জন্য বিজিএমইর পক্ষ থেকে একটা রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল। আদালত এটাকে খারিজ করে দিয়েছেন। ভাঙতে 3 বছর সময় চেয়েছে বিজিএমইএ, আদেশ বৃহস্পতিবার। মহামান্য আদালত যে রায়টা দিবেন আমরা সেটা মাথা পেতে নিব। আদালতের কাছে অনুরোধ করব আমাদেরকে 3 বছরের সময় দেওয়া হয়। সময়ক্ষেপণ না করার আহ্বান নগরবিদের। এটা একটা দৃষ্টান্তমূলক রায় হয়েছে এবং সেটা প্রতিপালন করা জরুরি ভিত্তিতে উচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে 20 বছরের বেশি পুরনো ও মেয়াদোত্তীর্ণ যান চলাচল বন্ধে অভিযান শুরু। শৃঙ্খলা ফিরে আসা না পর্যন্ত চলবে, জানালেন মেয়র সাইদ খোকন। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। দুর্ভোগে রোগীরা, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক। দেশের শতকরা 1 জন মৃগী রোগে আক্রান্ত। অজ্ঞতা আর কুসংস্কারের কারণে বেশিরভাগই নেন অপচিকিৎসা। নিয়মিত ওষুধে রোগমুক্তি সম্ভব বলছেন চিকিৎসকরা। প্রায় 6 মাস ধরে বন্ধ উত্তরাঞ্চলের এলপি গ্যাস সরবরাহের একমাত্র সরকারি ডিপো। বিপাকে 14 জেলার গ্রাহক। পুরনো সিলিন্ডারে পানি মিশিয়ে গ্যাস দেওয়ার অভিযোগ। এবং কুষ্টিয়ায় ডাইং কারখানার বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে গড়াই নদী। নানা রোগে আক্রান্ত তীরের মানুষ। আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। ভেঙে ফেলতে হবে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ এর বহুতল ভবন। এ সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ খারিজ করে দেন। তবে ভবনটি ভাঙতে 3 বছর সময় আবেদন করেছে বিজিএমইএ। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার আদেশ দেবেন আদালত। রাজধানী ঢাকার সৌন্দর্য বর্ধনের জন্য গড়ে তোলা হাতিরঝিল প্রকল্পের বুক চিরে নির্মিত বিজিএমইএর 16 তলা ভবন। ভবনটি নির্মাণে লঙ্ঘন করা হয় জলাশয় ভরাট আইন। 2011 সালের 3রা এপ্রিল এই ভবনটিকে হাতিরঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো উল্লেখ করে 90 দিনের মধ্যে তা ভেঙে ফেলার নির্দেশ দেন হাইকোর্ট। রায়ে কর্তৃপক্ষকে নিজ খরচে ভবনটি ভাঙার নির্দেশ দেওয়া হয়। এতে ব্যর্থ হলে 90 দিনের মধ্যে রাজককে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেন আদালত। কিন্তু রায়ের বিরুদ্ধে আপিল করলে তা খারিজ হয়ে যাওয়ায় রায়টি পুনর্বিবেচনার আবেদন করেন বিজিএমইএ কর্তৃপক্ষ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 3 বিচারপতির বেঞ্চ রিভিউ আবেদনটি খারিজ করে দেন। এর মধ্য দিয়ে বিজিএমইএ ভবন ভাঙতে আর কোনো আইনি বাধা থাকল না। তবে ভবন ভাঙতে বিজিএমইএ কর্তৃপক্ষ 3 বছরের সময় চাইলে সে বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে লিখিত আবেদন জানানোর নির্দেশ দেন আদালত। বিজিএমই মামলায় যে রায় দিয়েছিল আদালত, সে রায়টি পুনর্বিবেচনা করার জন্য বিজিএমইর পক্ষ থেকে একটা রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল। আদালত এটা শুনে, বিজিএমই কর্তৃপক্ষকে শুনে এটাকে খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন বিজিএমইকে এটা দরখাস্ত দেওয়ার জন্য যে এটা শিফট করার ব্যাপারে তাদের কতদিন সময় লাগবে। আগামী বৃহস্পতিবারের ভিতরে বিজিএমই কর্তৃপক্ষ দরখাস্ত দিলে ওনারা হয়তো বিবেচনা করতে পারেন। কি বিবেচনা করবেন না করবেন সেটা আদালতের বিষয়। উচ্চ আদালতের রায়ের পর ভবন ভাঙতে পুনরায় সময় বাড়ানো ঠিক হবে না বলে মনে করেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। সরকারের পক্ষ থেকে আবার সময় চাওয়া হলো, সেই সময় চাওয়াটা অবশ্যই আমি মনে করি যে এটা নিশ্চয়ই এটা আপনার রায় বাস্তবায়নের পক্ষে হয়নি। রাজুকের অনুমোদন ছাড়াই কারওয়ান বাজার সংলগ্ন বেগুনবাড়ি খালে বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়েছে উল্লেখ করে 2010 সালের 2 অক্টোবর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে এক আইনজীবী তা আদালতে উপস্থাপন করেন। পরে ভবনটি কেন ভাঙার নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানান্তরের সময় আবেদনের কথা বলেছেন সংগঠনের সভাপতি। অন্যদিকে রায়কে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের অবৈধ প্রকল্প গড়ে উঠতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তারা। হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের বড় প্রতিবন্ধকতা হিসেবে আলোচনায় উঠে আসে বিজিএমইএ ভবনের নাম। দীর্ঘ আইনি লড়াই ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উচ্চ আদালতের রায়ে বহাল থাকল ভবন ভাঙার সিদ্ধান্ত। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজিএমইএ সভাপতি উচ্চ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ভবন ভাঙতে সময় লাগবে। মহামান্য আদালত যেটা মনে করবেন যে হ্যাঁ এইরকম একটা বিল্ডিং থেকে যদি অফিসটা সরে যেতে হয় তাহলে এতদিন সময়ের প্রয়োজন, সেই রকম একটা বিবেচনায় নিয়ে মহামান্য আদালত যে রায়টা দিবেন আমরা সেটা মাথা পেতে নিব। চেষ্টা করব যত দ্রুততার সাথে এখান থেকে অন্য আরেকটা বিল্ডিং এ যেতে পারি সেটাই আমরা চেষ্টা করব। এদিকে বিজিএমইএ ভবন ভাঙতে উচ্চ আদালতের দেয়া রায়কে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। দ্রুত রায় বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন তারা। ভবিষ্যতে যেন এই ধরনের পরিবেশ বিধ্বংসী কাজ বা পরিবেশ পরিপন্থী কাজ কোনো গুরুত্বপূর্ণ সংস্থা করবার দুঃসাহস না দেখায়, এটাই মূল কথা। আরো অনেক প্রজেক্ট এরকম আছে, তো এটা আমি মনে করি যে এটা একটা দৃষ্টান্তমূলক রায় হয়েছে এবং সেটা প্রতিপালন করা জরুরি ভিত্তিতেই উচিত। তবে ভবনটি ভাঙার সময় শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। দেশের 68টি কারাগারে ষাটোর্ধ্ব বয়সে 9 শতাধিক কয়েদির সাজা মওকুফের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মানবিক বিবেচনায় মুক্তি দেওয়া যেতে পারে বলছেন আইনজীবীরা। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন ও বিআরটিএ। রাজধানীতে পরিবহন চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে না আসা পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বৈধ কাগজপত্র ছাড়া এবং ফিটনেসবিহীন গণপরিবহনের বিরুদ্ধে অভিযানের উদ্বোধন করেন তিনি। এই অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা। রাজধানীতে চলাচলকারী গণপরিবহনের মধ্যে বেশিরভাগ বাসই বেশ পুরনো ও ফিটনেসবিহীন। অবকাঠামোগত নানা সমস্যা ছাড়াও অদক্ষ ও কম বয়সী চালকও রয়েছে। আছে বৈধ লাইসেন্স না থাকার অভিযোগও। যাত্রীরা বলছেন ত্রুটিপূর্ণ এই গাড়িগুলো যানজট তৈরি ও দুর্ঘটনার অন্যতম কারণ। যানজটের অন্যতম কারণ ফিটনেসবিহীন গাড়ি, যার কারণে আমরা সাধারণ যাত্রীরা অনেক ভোগান্তির সম্মুখীন হচ্ছি। বিআরটি উচিত এবং সরকারের উচিত স্বয়ংসম্পূর্ণ করে তারপর ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া তাদের মনে করে আমি উচিত। এমন গাড়ির বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান চালায় বিআরটিএ। এবার সংস্থাটির সঙ্গে যোগ হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। যৌথ অভিযানের উদ্বোধন করে মেয়র সাইদ খোকন মালিক, চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেন। 1 মাস পূর্বে আমরা ঘোষণা করেছিলাম যে মার্চ মাস থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 20 বছরের পুরনো গাড়ি চলতে দেওয়া হবে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। অভিযানের ফলে ঝুঁকিপূর্ণ গাড়ি রাস্তায় চলাচল অনেকটাই কমে আসবে বলে মনে করেন চালকরা। গাড়ির একটু পিছনে ব্যাকলাইট ভাঙা পাইছে আর এই যে 4টা সিট বেশি পাইছে, এই জন্য মানে আমার জরিমানাটা করছে। কখনো বাড়াতে পারেন, যেহেতু আমাদের নিচের গাড়ি না, আমরা চালাই, এটা কোম্পানির লোক ছাড়া কেউ বাড়াইতে পারে। ওকে থাকা চলা উচিত, আমার জন্য সবার জন্য সব ভালো, লিগ্যাল থাকাটা ভালো। প্রথম দিনে মতিঝিল সহ 3টি স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। যে আইন অনুযায়ী যে ব্যবস্থা, সে ব্যবস্থা নিয়ে আমরা যে সমস্ত ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু বয়স্ক 18 বছর উপর তাদেরকে আমরা জেলে পাঠাই বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি। সংশ্লিষ্টরা জানান পর্যায়ক্রমে অন্যান্য গণপরিবহনেও অভিযান চালানো হবে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় 4 ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতির কারণে ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যুরো প্রতিবেদকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে রোববারও কাজে যোগ দেননি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে দুর্ভোগে পড়েন রোগীরা। দীর্ঘ সময় অপেক্ষার পরেও চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ তাদের। এখানে পেশাগত যারা সরকারি নিয়োগপ্রাপ্ত ডাক্তার আছে তাদের সংখ্যা খুবই কম, যার ফলে চিকিৎসা সেবা খুবই ব্যাহত হচ্ছে। আমরা চরম দুর্ভোগে দিন পার করছি। জালকাঠি থেকে আইসি, কোনো ডাক্তারে আমার এখন তো চিকিৎসা দেয় না। নাম কাটতে দিয়েছে, এখানে আসছে কোনো চিকিৎসা পায় নাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হয় সিনিয়র চিকিৎসক ও নার্সদের। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা। ভিতরে একটা ডাক্তারও নাই, যে রোগীর কি অবস্থা, যন্ত্রণায় ছটফট করতেছে। শুধু যে নার্সরা আছে যারা, তারাও পর্যাপ্ত সেবা দিয়ে পারতেছে না। রোগীরা যারা আছে 2 দিন 3 দিনের ভিতরে চলে যেতে পারতো, কিন্তু ইন্টার্নি ডাক্তার না থাকার কারণে তারা খুব কষ্টে আছে। দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। একই দাবিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন ইন্টার্ন চিকিৎসক ও বিএমএ নেতৃবৃন্দ। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যে 4 জন ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়া হয়েছে, বহিষ্কার আদেশ এবং বদলির আদেশ, এই দুটি আদেশ প্রত্যাহার করে নিতে হবে। ডাক্তারদের নিরাপত্তার দাবিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিভিন্ন কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া রংপুর সহ দেশের বিভিন্ন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মসূচি চলায় দুর্ভোগে পড়েন রোগীরা। ইসমাত জাহান, সময় সংবাদ। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পশ্চিমা দেশের মতোই বাংলাদেশে সফল জঙ্গি বিরোধী অভিযান চলছে, কিন্তু উন্নয়নশীল দেশ হওয়ায় এ অভিযানকে মানবতা বিরোধী বলছে মার্কিনরা। সকালে কেরানীগঞ্জ গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। দেশে যাবে জঙ্গি নির্মূল করছে, আমরা তাদেরকেই সেইভাবেই বাংলাদেশে আজকে জঙ্গি নির্মূল করছি এবং আমরা সাকসেসফুলি, আমরা আজকে সাকসেসফুল। অথচ তারা আমাদেরকে সবক দিচ্ছে, যেহেতু আমরা এখন অনুন্নত দেশ, কাজে আমাদেরকে সবক দিচ্ছে যে আমাদের এইটা হচ্ছে খারাপ, আমাদের এইটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আর তাদের ব্যাপার যায়। ওই বললাম যে দেবতার লীলা খেলা আমাদের বেলায় তাই। কাজে আমাদের 2041 সালে আমাদের উন্নত দেশ হতে হবে, যাতে কেউ আমাদেরকে এইরকম সবক দিতে না পারে। ধর্মের উপর ব্যাখ্যা দিয়ে মেয়েদের আজকে ছেলেদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা শিক্ষকদের বলবো, অভিভাবকদের বলবো, ছাত্রদের প্রতি, ছাত্রীদের প্রতি সবসময় আপনারা লক্ষ্য রাখবেন, ছাত্রীদের প্রতি কেউ যাতে বিপদে পরিচালিত না হয়। ক্ষুদ্র ঋণ নিয়ে অর্থমন্ত্রী দেয়া বক্তব্য তার ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। ভিক্ষা মানুষকে একেবারে দিয়ে দেওয়া হয়, মাইক্রো ক্রেডিটের মাধ্যমে যেটি দেওয়া হয় সেটি একেবারে দিয়ে দেওয়া হয় না। 10 টাকা দিলে 20 টাকা আদায় করা হয়। অর্থাৎ এটি সম্মানের সাথেও ভিক্ষা দান নয়, বরং মানুষকে অষ্টপৃষ্ঠে বেঁধে ফেলা। আজকে যে রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রচার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, সেখানে বাংলাদেশে যেভাবে সরকার জঙ্গি দমন করেছে সেটিরও অনেক ক্ষেত্রে সমালোচনা করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের জঙ্গি দমন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও অনেকাংশে সফল। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাহবুবুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারপ্রাপ্ত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ইটড। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর মার্কিন পররাষ্ট্র দফতরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটাই প্রথম বাংলাদেশ সফর। 1971 সালের মার্চের প্রতিটি দিনই ছিল অগ্নিঝরা। 5ই মার্চ সারা দেশে বিক্ষোভ আরও চাঙ্গা হয়। সেদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভেঙে 325 জন কয়েদি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে বিক্ষোভ করেন। ইতিহাসের আজকের দিনটির কথা জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ।
৭১-এর উত্তাল মার্চের এদিনেও সারা দেশে চলে বিক্ষোভ। সাধারণ মানুষের উপর গুলিবর্ষণের প্রতিবাদে দেশব্যাপী পালন করা হয় সর্বাত্মক হরতাল। টঙ্গীতে গুলিবর্ষণে আহত হয় 18 জন বিপ্লবী। যশোরেও নিহত হয় এক মুক্তিগামী বাঙালি। এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙে 325 জন কয়েদি শহীদ মিনারে জড়ো হয়ে স্বাধিকার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে। কারাগারের ফটক ভাঙার সময় প্রহরীর গুলিতে 7 কয়েদি মারা যান। গুলি চলে চট্টগ্রামেও। তবে অত্যাচার এবং নিপীড়ন উপেক্ষা করে লালদিঘি ময়দানে আয়োজন করা হয় বিশাল সমাবেশের। এভাবেই উত্তেজনা আর বিক্ষোভের মধ্য দিয়ে পার হয় ৭১-এর মার্চের আরও একটি দিন। সেই সাথে আরও তীব্র হয় বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এবার স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠানে বিতর্কিত কাউকে অতিথি করা যাবে না। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সম্পর্কিত এক বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, স্বাধীনতা দিবসকে ঘিরে এবার কোনো হুমকি নেই। কোনো ব্যক্তিকে এখানে গেস্ট করা যাবে না, কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকা যাবে না। নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে আমরা এই জাতীয় দিবসটি, আমরা এই স্বাধীনতা দিবসটি উৎসব মুখর পরিবেশে আমরা এই শেষ করতে পারবো। যারা নাকি এই আনন্দ এবং এই আনন্দ উদযাপনের জন্য যাবেন তারা যেন কোন রকম ভোগান্তির শিকার না হয়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলন শুরু হয়েছে। আগামীকাল সদস্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং 7 মার্চ 21টি দেশের সরকার প্রধানের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এই মুহূর্তে সম্মেলনস্থলে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, শিরিন, আপনি জানেন যে ভারত মহাসাগরীয় অঞ্চলের উপকূলবর্তী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন অর্থাৎ আইওরা, এই আইওআর এর সম্মেলন কিন্তু আজ সকাল থেকে এখানে শুরু হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে এখানে 3 দিনব্যাপী সম্মেলনের আজকে উদ্বোধনী পর্ব সকালবেলা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমরা লক্ষ্য করেছি যে এই আইওরার যে সদস্যভুক্ত দেশগুলো রয়েছে সেই সদস্যভুক্ত দেশগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এখানে অংশ নিয়েছিলেন, উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সেই কর্মকর্তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ দেশের পররাষ্ট্র সচিবরা বা পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাই কিন্তু এই সেশনে ছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এবারের যে 3 দিনের সামিট এখানে বা 3 দিনের সম্মেলন শুরু হলো, এই সম্মেলনে কিন্তু বিভিন্ন বিষয় নিয়েই এই আঞ্চলিক ফোরামটিতে আলোচনা হবে। তার মধ্যে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বাংলাদেশ থেকে এখানে অংশগ্রহণ করা যে প্রতিনিধি দল আছে সেই প্রতিনিধি দলের প্রধান উনি ছিলেন। সেই প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এসেছিলেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমরা যেমনটি জানতে পেরেছি যে এবারের যে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি আইওআর এর অর্থাৎ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন এবং এটির এবার সম্মেলনের আয়োজন করেছে যেহেতু সম্মেলনের সভাপতি ইন্দোনেশিয়ায় কিন্তু এটি আয়োজন করেছে এবং ইন্দোনেশিয়াতে এই 3 দিনের আয়োজনে বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতেই এই প্রসঙ্গগুলো চলে আসবে এবং সেই প্রসঙ্গগুলো নিয়ে এখানে সরকার প্রধানরা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা, মন্ত্রীরা বিশেষ করে তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। আমরা জানার চেষ্টা করেছিলাম যে আসলে বাংলাদেশের তরফ থেকে এখানে কি কি উত্থাপন করা হতে পারে বা আজ সকালের বিষয়টা কেমন ছিল। সেটিতে আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র সচিব এবং মেরিটাইম বিষয়ক সচিব আমাদেরকে জানিয়েছেন যে এবারের সম্মেলন খুব গুরুত্ব বহন করবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটিতে আগামী পরশুদিন যোগদান করবেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এবারের সম্মেলনে বিশেষত প্রতিটি সম্মেলনের একটি খসড়া নীতি প্রণয়ন করা হয়। সেই খসড়ার ব্যাপারে আজ সকালে কথাবার্তা বলেছেন এখানে উচ্চপদস্থ কর্মকর্তারা এবং তারা আশা করছেন যে এই অঞ্চল সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে এবং পাশাপাশি সমুদ্র বিষয়ক উন্নয়ন এবং সমুদ্র সম্পদকে কাজে লাগানোর জন্য যে প্রক্রিয়াগুলো নেওয়া দরকার সেই প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু তারা কথা বলেছেন। পাশাপাশি আপনাদেরকে বলতে পারি যে এবারের সম্মেলনের মধ্য দিয়ে এই আঞ্চলিক জোটটি বিশেষ করে রাজনৈতিকভাবেও আরো বেশি শক্তিশালী হতে চায় এমন মতামতও কিন্তু বিভিন্ন দেশের যে পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসছেন তারাও কিন্তু সকালের সেশনে এমনটি এসছে। এমনকি এই বিষয়গুলোই আজকে যেগুলো নির্ধারিত হয়েছে এই বিষয়গুলোই সরকার প্রধানদের যে লিডার সামিট রয়েছে সেই লিডার সামিটে এই বিষয়গুলো উঠে আসবে। পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে আলোচনার পাশাপাশি ওমেন্স ডেভেলপমেন্ট এবং মেরিটাইম বিষয়ক ডেভেলপমেন্টের বিষয়েও কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ফোরামে বিভিন্ন ইস্যুগুলো তুলে ধরা হবে। তো আশা করছি যে এখান থেকে ইন্দোনেশিয়া থেকে এই সম্মেলনের সবগুলো তথ্য আপনাদেরকে সময় সময় জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সম্মেলনস্থল থেকে সর্বশেষ। শিরিন।
দর্শক, ইন্দোনেশিয়া জাকার্তা থেকে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার দেবাশিস রায়। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। মেয়র পদের 5 প্রার্থীর মধ্যে 4 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। প্রথম দিনে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দলের 4 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। যাচাই বাছাই করে বাতিল ঘোষণা করা হয় স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর মামুনুর রশিদের মনোনয়নপত্র। কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদে 5 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 142 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 145 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রথমে তো শুকর করছি মহান আল্লাহ তাআলার দরবারে যে আজকে বৈধতা হয়েছে মনোনয়নপত্রের। আর আমি কুমিল্লার সকল মানুষের কাছে দোয়া চাই, ওনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুষ্ঠুভাবে 30 তারিখ নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারে। গতবার আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করছিলাম, আমার দল নির্বাচনে না যাওয়ার কারণে, কিন্তু আমি একটা দল করি, আমি অবধি নিয়ে দল থেকে নির্বাচন করছি। এবার তো দল সরাসরি নির্বাচন অংশগ্রহণ করতেছে, আমিও নির্বাচন করছি। এবার আমার মার্কা দানিশ শেষ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নির্বাচনে সহিংসতার ঘটনায় প্রমাণ করে এই নির্বাচন কমিশনারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার দিয়ে শাসক দলের প্রভাবমুক্ত অবাধ ও স্বচ্ছ নির্বাচন কখনোই সম্ভব নয়। মাত্র 18টি উপজেলা নির্বাচনেও রক্তাক্ত পথ ধরেই এগিয়ে যাচ্ছে। ভোটারদের ভয় পাইয়ে দেওয়ার জন্য ভয়াল পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। আগামীকালের 18টি উপজেলা নির্বাচনে যে কয়েকদিন ধরে নিরবচ্ছিন্ন রক্তাক্ত সন্ত্রাসী ঘটনায় নবগঠিত নির্বাচন কমিশনের নির্লিপ্ত ও নির্বাক ভূমিকার আমি দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নোয়াখালীতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে সদর উপজেলার মাইচড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আন্ডারচর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম। বাড়ির সামনে পৌঁছানোর পরপরই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে আবুল হাশেমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। ওনার সাথে পূর্বে শত্রুর জের ধরে এলাকার দুশ্চিন্তা এবং জবরদখলকারী এবং ছানাবাজি এইসব লোকের প্রতিবাদেই আজকে আমার ভাইয়ের এই মৃত্যুর ঘটনা। দুপুরের সময় আরো থাকছে। কেরানীগঞ্জের কালীগঞ্জে জিন্স প্যান্ট কারখানাগুলোর দুর্দিন চলছে। অধিক সংখ্যা আর মৌসুমী ব্যবসায়ীদের অদূরদর্শিতাকে দুষছেন পুরনো ব্যবসায়ীরা। দেশে শতকরা 1 জন মৃগী রোগে আক্রান্ত বলে জানিয়েছেন গবেষকরা। আধুনিক চিকিৎসা থাকলেও মস্তিষ্কের এই রোগটির সুচিকিৎসা না নিয়ে বেশিরভাগই অপচিকিৎসা নেন। প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে রোগীদের সুস্থ করার পরিবর্তে আরও বেশি অসুস্থ করে তোলেন অনেকে। অজ্ঞতা আর কুসংস্কারের কারণে জীবনহানি কিংবা বেঁচে থাকলেও সামাজিক বৈষম্য এবং মানসিক নির্যাতনেরও শিকার হন এই রোগীরা। চিকিৎসকরা বলছেন, নিয়মিত ওষুধ খেয়ে এই রোগ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনযাপন সম্ভব। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। রাস্তায় চলার সময় হঠাৎ করে পড়ে গিয়ে শরীরে খিঁচুনি আর কিছু উপসর্গ দেখে অন্যান্য পথচারীরা সহজেই বুঝে গেলেন লোকটি মৃগী রোগে আক্রান্ত। কেউ শুরু করে দিলেন চিকিৎসাও। কিছুটা সুস্থ হওয়ার আগ পর্যন্ত চলল এই কার্যক্রম। শুধু লাভ হয়, মনে করেন আগুন আর পানি পেলে সমস্যা। উঁচু জায়গায় পড়লে মনে করেন ওই জুতা সুঙ্গাইলে তারপরে আপনার সুস্থ হয়ে যায়। নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে সপ্তাহে একদিন বিশেষ ক্লিনিকের মাধ্যমে বহির্বিভাগে ইপিলেপসি বা মৃগী রোগের চিকিৎসা দেওয়া হয়। এখানে ওয়ার্ডেও ভর্তি হন রোগীরা। অন্যান্য হাসপাতালেও প্রায় প্রতিদিনই আসেন এমন রোগী যাদের অনেকেই অপচিকিৎসা, বৈষম্য কিংবা অপবাদের শিকার। এর আগে কোনো চিকিৎসা নেই, প্রথম চিকিৎসা বিয়া দিচ্ছে 1 বছর ধরে, 5 মাস ধরে জীবতে এমন চলতেছে। শ্বশুর বাড়ি এমনি কিন্তু সাবধানে অনেক হারা মাইন্ড করতেছে, কোনো আগে তেই রোগ আছে। কপালের এখানে আর কি আগুন দিয়ে চেষ্টা করেছে, তারপরে হাতে আর কি এখানে লাইটার দিয়ে আর কি ছেঁকা দিয়েছিল।
চিকিৎসকরা জানান যে কোনো বয়সে মৃগীরোগের লক্ষণ প্রকাশ পেলেও সাধারণত 1 থেকে 5 বছর বয়সী শিশুরা খিঁচুনি আক্রান্ত হয়। শিশুর মস্তিষ্কের গঠনগত ত্রুটি, বংশগত সমস্যা, জন্মের পর শ্বাস নিতে দেরি হওয়ার ফলে মস্তিষ্কে অক্সিজেন ঘাটতি হলে শৈশবেই লক্ষণ ধরা পড়ে। অ্যান্টি এপিলেপটিক ড্রাগস আছে, সেগুলো দিয়ে আমরা মূলত চিকিৎসাটা করি। এছাড়া এপিলেপসি সার্জারি আছে। চিকিৎসার অংশ হিসেবে আমাদের যেটা করতে হয়, রোগী কাউন্সেলিং করতে হয়। রোগীটাকে শুয়াইয়ে দিতে হবে, তার মাথার অংশটা একটু নিচের দিকে থাকবে এবং একদিকে কাটতে থাকবে, যেন তার যে লালাটা হচ্ছে সেটা যেন মুখ দিয়ে বেরিয়ে চলে আসে। নাহলে হবে কি যে এই লালাটা তার শ্বাসনালীতে গিয়ে তার শ্বাসনালীটা বন্ধ হয়ে আসে, ওই মুহূর্তে তার মৃত্যুবরণ করতে পারেন। মৃগী রোগীদের পুরো শরীরে কিংবা কোনো একটি অংশেও খিঁচুনি হতে পারে। আক্রান্ত হওয়ার পর খুব দ্রুতই বেশি অসুস্থ হয়ে পড়ার কারণে রাস্তায় চলাফেরা, যানবাহন চালানো, পানিতে নামা ও আগুন ব্যবহারে সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। প্রতি 100 জনে একজন মৃগী রোগী শনাক্ত হয়েছে। 90-95 ভাগেতে ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে। আসলে কিন্তু এখানে জুতার কোনো মাহাত্ম্য নয়। মাহাত্ম্য হচ্ছে যে ন্যাচারাল প্রসেসে ওই সময়টা পার হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। চিকিৎসকরা জানান আক্রান্ত ব্যক্তির কাঁপুনি বন্ধ করতে বল প্রয়োগ, মুখে শক্ত কিছু ঢোকানো ও জোর করে স্থানান্তরের চেষ্টা করলে রোগীর বড় ধরনের ক্ষতি হতে পারে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। জীবনের শেষ সময়টুকু পরিবার পরিজনের সঙ্গে কাটাতে সাজা মওকুফের মানবিক আবেদন করেছেন 60 বয়সের 9 শতাধিক কয়েদি। দেশের 68টি কারাগারে 20 বছরের বেশি সময় ধরে থাকা বন্দীদের আবেদন জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কারা কর্তৃপক্ষ বলছে, আইনি দিক থেকে তাদের মুক্তির বিষয়টি বিবেচনাধীন। সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কমিশন বলছে, মানবিকতার স্বার্থে নতুন জীবনে ফিরে যেতে তাদের এই সুযোগ দেয়া যেতেই পারে। আফজাল হোসেনের বিশেষ রিপোর্ট। অপরাধের দায়ে 20 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন এমন অনেক বন্দী জীবন সায়ান্নে এসে ফিরতে চান পরিবার পরিজনের কাছে। 20 বছর কারাভোগ শেষ হয়েছে এ ধরনের 9 শতাধিক 60 বয়সের বন্দী মুক্তির আবেদন করেছে সরকারের কাছে। মুক্তির ব্যবস্থা নিতে কয়েকজন বন্দী চিঠিও দিয়েছেন প্রধান বিচারপতির দপ্তরে। সিনিয়র আইনজীবীরা বলছেন, নতুন করে অপরাধ করার ক্ষমতা যাদের নেই তাদের ছেড়ে দেওয়া উচিত। একই মত মানবাধিকার কমিশনেরও। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইচ্ছা করলে এটা গ্রহণ করতে পারে এবং জেল অথরিটিকে এরকম ডাইরেকশন দিলে তারা বেরিয়ে আসতে পারে। এটা আমার মনে হয় একটা ভালো উদ্যোগ হবে। যদি 60 বছর 70 বছর বয়সে এসে সে মৃত্যুর জন্য দিন গুনছে, সে জেলখানাতে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তো সেই লোকটা কাকে ভয়ভীত দেখায়? তো রাখার কোনো যুক্তি নেই। কমিশনের চেয়ারম্যান জানান, শুধু 60 বয়সের বন্দী নয়, বিনা বিচারে কারাগারে আটক বয়োবৃদ্ধদেরও জামিনের ব্যবস্থা করতে কাজ চলছে। জেলা ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিটির সাথে আমরা একটা এগ্রিমেন্ট করব সমন্বিতভাবে, তারা এবং আমরা যে কেস করে যত সম্ভব আমরা কেসগুলোকে আদালতের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এদিকে কারা মহাপরিদর্শক বলছেন, এরই মধ্যে বয়স্ক কয়েদিদের আবেদন নিয়ে কাজ শুরু করেছেন তারা। মেরিট অফ ক্রাইম এবং তার বয়স সবকিছু বিবেচনা করে যদি মনে হয় যে সমাজের জন্য সে বিপজ্জনক কেউ না, সেক্ষেত্রে সরকার ইচ্ছা করলে তাদেরকে ছেড়ে দিতে পারেন। প্রায় 900-এর উপরে বন্দী আছে যাদের দরখাস্ত এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে। তবে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কয়েদির শারীরিক সক্ষমতা এবং মামলার দিকটি বিবেচনা করা হবে বলেও জানান তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, সিলেটের বখাটের হামলায় গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর মামলার রায় দেওয়া হবে আগামী 8 মার্চ। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম। স্বপ্না, আপনি জানেন যে এই খাদিজার হত্যা চেষ্টার মামলার রায় 8 মার্চ ঘোষণা করা হবে। আদালত 8 তারিখে একটা বেছে নিয়েছে। অনেকে আইনজীবীরা বলছেন যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই নারী দিবসে একজন নারীর উপর যেই হত্যা প্রচেষ্টা চালানো হয়েছিল বদরুল, সেই হত্যা প্রচেষ্টারই রায় দেওয়া হবে 8ই মার্চ। আপনারা জানেন যে 3 অক্টোবর খাদিজাকে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত খাদিজা 3 তারিখ রাতেই ঢাকায় তাকে স্কয়ার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে সাভারের প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র হয়ে সিলেটে চলে আসে। এবং গত যে এই মামলাটি ছিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এবং সেখান থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। কিছু সময় আগেই এই আদালতে কার্যক্রম শেষ হয়েছে। আমাকে পিপি যেটা বলেছেন যে এই আদালতে আনার একটিমাত্র কারণ হচ্ছে কি
বদরুলের বিরুদ্ধে যেন সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়, সেই কারণেই আদালত পরিবর্তন করে এই আদালতে আনা হয়েছে। এই আদালতের এখতিয়ার সর্বোচ্চ এখতিয়ার রয়েছে এবং আগে যে আদালতটি ছিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, সেই আদালতের শাস্তির মেয়াদ ততটা বেশি ছিল না। খাদিজার এই আদালতের যেই পর্যবেক্ষণ আজকে আমি যেটা শুনেছি এবং দেখেছি সেটা হচ্ছে কি, আদালত বলেছে প্রেম ভালোবাসা পৃথিবীতে থাকবে এবং প্রেম ভালোবাসা না থাকলে পৃথিবী চলতে পারে না, কিন্তু তাই বলে এই নৃশংসভাবে এই ধরনের আঘাত কোনো সময় কোনো প্রেম বা কোনো ভালোবাসার প্রতিদান হতে পারে না বা কোনো ভালোবাসার প্রতিশোধ হতে পারে না। সেই ক্ষেত্রে এখানে আইনজীবী যারা আছেন, সরকার পক্ষে আইনজীবী আছেন, তারা আশা করছেন 8 তারিখ রায়ে বদরুলের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন দণ্ড দেওয়া হবে। স্বপ্না, এই ছিল খাদিজার হত্যা প্রচেষ্টার মামলার আজকে যুক্তিতর্কের পরে রায় ঘোষণার সর্বশেষ কার্যক্রম। দর্শক, সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। তিনি জানাচ্ছিলেন খাদিজার উপর হামলা মামলার রায় আগামী 8 মার্চ নির্ধারণ করেছেন আদালত। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। প্রায় 6 মাস ধরে বন্ধ রয়েছে বগুড়া সহ উত্তরাঞ্চলে এলপি গ্যাস সরবরাহের একমাত্র সরকারি ডিপো। এতে উত্তরাঞ্চলের 14 জেলার এলপি গ্যাসের গ্রাহকরা চরম বিপাকে পড়েছেন। প্রতিটি সিলিন্ডারের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। এছাড়া ক্রেতাদের অভিযোগ, পুরাতন সিলিন্ডারে পানি মিশ্রিত গ্যাস দেয়া হচ্ছে। শিগগিরই এ ডিপো চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন পরিবেশ সমিতির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মাজেদুর রহমান, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। গত বছরে 20 আগস্ট বিপিসির নিয়ন্ত্রণাধীন বগুড়া ডিপোতে ট্রাক থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার নামাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই থেকে বন্ধ রয়েছে বিপিসির অধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির এলপি গ্যাসের ডিপো। ডিপো বন্ধ থাকায় ডিলারদের সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাট থেকে এলপি গ্যাসের সিলিন্ডার আনতে হচ্ছে। এতে করে খরচ বাড়ছে আর এর প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। এছাড়া পুরাতন গ্যাস সিলিন্ডার ও পানি মিশ্রিত গ্যাস নিয়ে অভিযোগের শেষ নেই গ্রাহকদের। গ্যাসটা আগে আমরা যেটা সঠিক মূল্যে পেতাম 700 টাকায়, এখন আমাদের সেখানে 800 থেকে 750 টাকাও দিতে হয়। ডিপো চেঞ্জ হওয়ার কারণে এখন পুরানো মানের বোতল আসতেছে। কিছুদিন আগে এখানে বিস্ফোরণ হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ভয়ে থাকি যে কখন বাসায় বিস্ফোরণ ঘটবে। পরিবেশকদের অভিযোগ, শুধুমাত্র পরিবহনে ভাড়া বেশি লাগছে তা নয়, বাঘাবাড়ি ঘাট থেকে যেসব সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে তা ব্যবহারের অযোগ্য। ভালভ লিকেজ, তারপরে আপনার ওর ভিতর পানি থাকতেছে, ওজনে কম থাকতেছে, বাস্ট হচ্ছে, আগুন ধরতেছে এবং সিলিন্ডার ক্রেতারা ভোক্তারা ক্রয় করার পরও আমাদেরকে ফিরে দিয়ে যাচ্ছে। বাঘাবাড়ি থেকে এই মাল উত্তোলন করলে পার সিলিন্ডারে 100 টাকা বেশি খরচা হয়। সেই খরচাটা ভোক্তাদের উপরে পড়ে যায়। তাই শীঘ্রই ডিপো চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন উত্তরাঞ্চলের এলপি গ্যাস পরিবেশক সমিতির নেতা। আর সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, নতুন ডিপো স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। কোন কোম্পানি থেকে এই ডিপো চালু করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ না হয় তাহলে আমরা অফিস ঘেরাও সহ আমরা মাল লিফটিং বন্ধ রাখবো। এই ডিপো চালু করার ব্যাপারে আমরা নতুন জায়গা দেখেছি এবং খুব সহসাই আমরা আশা করতেছি সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে এবং আমরা ডিপো চালু করতে পারবো। উত্তরাঞ্চলের 16 জেলার মধ্যে রাজশাহী ও সিরাজগঞ্জ বাদে 14 জেলার গ্রাহকরা এলপি গ্যাস সংগ্রহ করে বগুড়া ডিপো থেকে। প্রতি মাসে এই ডিপো থেকে সরকারি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির প্রায় 15,000 সিলিন্ডার সরবরাহ হয়। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। কুষ্টিয়ার ডাইং ও সুতার রঙের কারখানার বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে গড়াই নদী। দূষণের কারণে নদী তীরবর্তী এলাকার মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ডাইং কারখানাগুলোর কারণ দর্শানোর নোটিশের জবাবের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কুষ্টিয়া থেকে বাবুল হোসেনের ছবি ও এস এম রাশিদের তথ্য নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া কুমারখালীর ডাইং এবং সুতা রং করার কারখানার বিষাক্ত বর্জ্য ড্রেন হয়ে গিয়ে মিশেছে গড়াই নদীতে, ফলে দূষিত হচ্ছে নদীর পানি। আর নদীর পানি ব্যবহার করার কারণে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন নদী পাড়ের মানুষ। এমনকি কৃষিকাজে নদীর পানি ব্যবহারও অনুপযোগী হয়ে পড়েছে। জেলা প্রশাসন ডাইং কারখানাগুলোকে নদী দূষণের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ডাইং ও রং করার কারখানায় নানা ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় বলে জানান সুতা রং করার কারিগররা। গুটিয়ে ভ্যাটে দিলাম, ভ্যাটে দিয়ে ছাড়িয়ে আবার ধরুন চিপিয়ে ঘুরাইয়া চিপিয়ে
আর ইউথ ফেলা দিলাম। এতে ঘুরতেছে রং দেওয়া লাগবে, হাইড্রোস কস্টিক দিলেই পাকা হয়, ঘাটে দিলে পাকা হয়ে যায়। গড়াই নদীর পানি দূষণের কারণে নদী পাড়ের মানুষের শরীরে নানা ধরনের রোগ দেখা দিয়েছে। এমনকি নদীর চরে পানির অভাবে চাষাবাদ ব্যাহত হচ্ছে। গোসল করতে গেলেই গায়ে হচ্ছে চুলকানি হয়, এরকম চুলকানি হয় যে সেই চুলকানি সহ্য করা যায় না। ময়লা পানির কারণে কিছু করা যায় না। মাছ মরিও ভাইচি ওঠে, আবার এরকম ডুব দিয়ে কুলি যে করবো তাও পারি না। জেলা প্রশাসক জানান, কারণ দর্শানোর নোটিশের জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডাই ফ্যাক্টরিগুলা পরিবেশ দূষণ করছে, বিশেষ করে পানির মাধ্যমে গড়াই নদীর পানি দূষিত করছে। তাদেরকে আমরা ইতিমধ্যে কারণ দর্শিয়েছি, সেই কারণ দর্শানোর জবাব পেলে আমরা প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেব। কুষ্টিয়ার কুমারখালীতে 3টি বড় ডাইং ও ছোট বড় 300টি সুতা রং করার কারখানা রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। বিশ্বের অন্যতম পোশাক রফতানিকারক দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ পোশাকের বাজারও ছোট নয়। আর এই বাজারের জিন্স প্যান্টের চাহিদার প্রায় 80% সরবরাহ করা হয় কেরানীগঞ্জের কালীগঞ্জের পোশাক কারখানাগুলো থেকে। দীর্ঘদিন ধরে রমরমা ব্যবসা চললেও বর্তমানে এখানকার ব্যবসার দুর্দিন চলছে বলে জানান ব্যবসায়ীরা। এজন্য কারখানার সংখ্যা বেড়ে যাওয়া ও মৌসুমী ব্যবসায়ীদের অদূরদর্শিতাকে দায়ী করেছেন পুরনো ব্যবসায়ীরা। তানিম মেহেদীর রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন বাবুল শাহিন। 90-এর দশক থেকে বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ খেজুরতলা এলাকায় বর্তমানে 3000-এরও বেশি পোশাক কারখানা রয়েছে। ব্যবসায়ীরা জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদার প্রায় 80% জিন্স প্যান্টই তৈরি হয় এসব কারখানায়। স্থানীয় শোরুমের মাধ্যমে এসব পোশাক রাজধানী সহ দেশের বিভিন্ন মার্কেটে পৌঁছে যায়। নিজের খরচটা আমি নিজে চালাচ্ছি, আমার বাবা মার প্রেশারটা একটু কম পড়ছে আমার খরচটা চালাতে, বাবা মাকে একটু হেল্প করতেছি, ওনাদের চলতে সুবিধা হচ্ছে। এই আমার ভাই বোনদের আমি পড়াশোনা শেখাতে পারছি। 4 বছর আগে হয়তো সংসারে কোনো অভাব আছে, অনেক কিছু ধরনের সমস্যা আছে, কিন্তু এখন আমাদের সেই সমস্যাটা নেই। কাজের মাধ্যমে আমরা চাকরি করি, ভাই বোন চাকরি করে মিলে আমাদের পরিবারের আগের থেকে অনেক ভালো। কিন্তু গত কয়েক বছর ধরে অপরিকল্পিতভাবে কারখানা গড়ে ওঠা সহ বিভিন্ন কারণে ব্যবসায় মন্দাভাব নেমে এসেছে বলে জানান ব্যবসায়ীরা। আগের সিজন অনেক পাওয়া যেত, শীতের সিজন, রোজার সিজন, কোরবানির সিজন, পূজার সিজন, কিন্তু এখন আর একটা সিজন, রোজার সিজন পাওয়া যায়। আগের মতো কাস্টমার আমরা তেমন পাচ্ছি না। আর সমস্যাগুলো হওয়ার কারণ হচ্ছে যেমন বিভিন্ন ইন্ডিয়ান মাল, বাইরের মাল, ফরেন মালগুলো ঢুকে দিতেছে, যার কারণে আমাদের ঘন্টার কোনো মানে এটার মূল্যায়ন পাইতেছি না। স্থানীয় ব্যবসায়ী নেতাদের দাবি, কেরানীগঞ্জের পোশাকের বাজার মৌসুম নির্ভর হয়, বর্তমানে বেচা বিক্রি কিছুটা কম। এখন তো আমাদের গড় সিজন, আমরা হলো সিজনাল ব্যবসা করি। সাধারণত রমজান মাস আসলে আমাদের মালটা সম্পূর্ণ বিক্রি হয়ে যায়, আর এমনি গড় সিজনে আমরা মালটা তৈরি করে জমায় রাখি। টোটালি আমরা এখানে হোলসেল ব্যবসা করি, তো এখানে সিজনাল ব্যবসা, অতএব সিজন টাইম আসলে মালটা চলে যাবো, অতএব এখানে অস্থির হওয়ার কিছু দেখি না আমি। প্রায় 3 দশকের যাত্রায় কেরানীগঞ্জের পোশাক শিল্প অনেক দূর এগিয়েছে এমন কথা তুলে ধরে ব্যবসায়ীরা জানান, দেশে শক্তিশালী ব্র্যান্ড তৈরির পাশাপাশি রপ্তানি করা সম্ভব তাদের পোশাক। তানিম মেহেদী, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। সোমালিয়ায় তীব্র খরার কারণে সৃষ্ট দুর্ভিক্ষে গত 2 দিনে 100-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান আলী খায়রে। শনিবার সোমালিয়ার জাতীয় খরা প্রতিরোধ কমিটির সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি উপকূলীয় প্রদেশে সৃষ্ট ভয়াবহ খরায় এ পর্যন্ত অন্তত 110 জনের মৃত্যু হয়েছে বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও দেশটির প্রায় 50 লাখ মানুষ মারাত্মক দুর্ভিক্ষ ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির ত্রাণ সংস্থাগুলো। খরা ও দুর্ভিক্ষের কারণে এরই মধ্যে কয়েক হাজার মানুষ খাবারের খোঁজে রাজধানী মোগাদিসুতে আশ্রয় নিয়েছেন। খরা কবলিতদের সহায়তায় আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী খায়রে। For Ibrahim Adam, his time at the transit center has come to an end. He's taking his chances. স্প্যানিশ লা লিগার খবর। স্পোর্টিং গিজনের পর এবার বার্সা তাণ্ডবে বিধ্বস্ত হল সেল্টা ভিগো। আগের ম্যাচের 6-1 গোলে জয়ের পর মেসি ম্যাজিকে এই ম্যাচে সেল্টার বিপক্ষে 5-0 গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। ক্যাম্প নুয়ের এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে 1 ম্যাচ বেশি খেলে 1 পয়েন্ট এগিয়ে থাকলো কাতালানরা। শিরোপা দৌড়ে এবার হাড্ডাহাড্ডি লড়াই চলছে বার্সা ও রিয়ালের মধ্যে। সে রীতি ধরে রাখতেই এইবারের বিপক্ষে রিয়াল মাদ্রিদের 4-1 গোলে জয়ের রাতে সেল্টা ভিগোকে দাঁড়াতে দেয়নি বার্সেলোনা। ম্যাচের 24 মিনিটে শুরুটা হয় মেসির চমৎকার গোলে। প্রথমার্ধে আরেকটি গোল করেন নেইমার।
এতে অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন সুপারস্টার। দ্বিতীয়ার্ধে আরও তুখর হয়ে ওঠে কাতালানদের আক্রমণ। 57 থেকে 64 মিনিটে আরও 3বার বল জড়ায় সেল্টার জালে। র্যাকিটিচ ও স্যামুয়েল উমতিতির পর শেষ গোলটি করেন মেসি। জোড়া গোলের সুবাদে এ মৌসুমে 23 গোল নিয়ে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করলেন খুদে জাদুকর। 26 ম্যাচে বার্সার পয়েন্ট এখন 60। Umtiti o da atıyor oldu. Messi girdi ceza sahasına. Messi দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 90 দিনের মধ্যে ভাঙতে হবে রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন। আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজ। ভাঙতে 3 বছর সময় চেয়েছে বিজিএমইএ। আদেশ বৃহস্পতিবার। রাজধানীতে 20 বছরের বেশি পুরনো ও মেয়াদোত্তীর্ণ যান চলাচল বন্ধে অভিযান শুরু। শৃঙ্খলা ফিরে আসা না পর্যন্ত চলবে, জানালেন মেয়র সাইদ খোকন। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। দুর্ভোগের রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক। প্রায় 6 মাস ধরে বন্ধ উত্তরাঞ্চলের এলপি গ্যাস সরবরাহের একমাত্র সরকারি ডিপো। বিপাকে 14 জেলার গ্রাহক। পুরনো সিলিন্ডারে পানি মিশিয়ে গ্যাস দেওয়ার অভিযোগ। এবং কুষ্টিয়ায় ডাইং কারখানার বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে গড়াই নদী। নানা রোগে আক্রান্ত তীরের মানুষ। আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।